ডক্টর আহমেদ সাজিদুল হক রুবেল, আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমাদের আলোচকরা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার আগে থাকা উচিত, সেটি উন্নতির জায়গা আসলে কতটা ঘটেছে? আমরা যদি বলি যে শহীদ হাদির ঘটনা, আমরা তারপরে মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনা, এখন আসলে কোন পর্যায়ে আছে? ধন্যবাদ। 2016 সালে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ ছিল এ যাবৎকালে, যখন গড়ে প্রতিদিন 10 জন হত্যা হতো 2016 সালে হাসিনার আমলে। আর ঠিক বর্তমান আমলে আমাদের প্রতিদিন মারা যাচ্ছে গড়ে 11 জন, অর্থাৎ আমরা আমাদের রেকর্ড ভেঙে ফেলছি আর কি। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কেন এত কিছুর পরে, এত দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, তারপরে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, এটার পর আমরা বদলে গেলাম না কেন, আমরা বদলাইতে পারলাম না কেন আর কি। বদল করা মানে শুধু ওই যে সংবিধান পরিবর্তন করা, আইন পরিবর্তন করা না, সাময়িকভাবে রাজনৈতিক সংস্কৃতিটার বদল হইল না কেন, আমাদের আচারটা, আমাদের খাসলত, আমাদের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো চেঞ্জ হলো না কেন? আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এই চেঞ্জ না হওয়ার একটা বড় জায়গা হচ্ছে, যেটা আমরা করতে পারলাম না, সেটা হচ্ছে আমার সমালোচক আজকে বলেছেন বিচারহীনতার কথা। বিচারহীনতার যে সংস্কৃতি, এর আগে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আইনের শাসনে ফিরে আসা। আমরা বাংলাদেশকে আইনের শাসনে ফিরাই নিতে পারি নাই। যেখানে আমরা আইনের শাসনে ফিরাই নিতে পারি নাই, সেখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে? আমরা দেখেছি কোথায় আইনের শাসন ফিরে আসবার জন্য মানুষের তো ক্ষোভ থাকবে। 90-এর গণঅভ্যুত্থানেও আমি স্কুল ছাত্র, আমাদের ক্ষোভ ছিল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। তখন আমরা ফেটে পড়ার মতো একটা অবস্থা ছিল, তখনও প্রেশার গ্রুপ ছিল, তখনও জনস্রোত ছিল, সবই ছিল। তখনও তো রক্তাক্ত আন্দোলন লড়াইয়ের মধ্যে আমরা বেরিয়েছি। আমাদের সময় ফেসবুক ছিল না, আমাদের সময় আমরা যখন স্কুল ছাত্র, সামাজিক মাধ্যম ছিল না। তো সেই সময় একটি খবর পেতেও বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর পেতেও 7 দিন লাগতো। জাতীয় দৈনিক একটি উপজেলায় পৌঁছাইতে 2 দিন লাগতো আর কি। বিবিসিতে একটা খবর শুনে 5 মিনিট 2 মিনিট খবর শুনে মানুষ ইন্ডিকেশন করতো, হ্যাঁ এইবার এটা হচ্ছে, সেই ইন্ডিকেশন ধরে নিত আর কি, এই ঘটনা ঘটছে। তখনও প্রচন্ড ক্ষোভ, সেই ক্ষোভ জনস্রোত তৈরি করতে পারে, কিন্তু সেই জনস্রোত মবে রূপান্তরিত হয় নাই। সেই জনস্রোতকে সেই অধিকার দেওয়া যায় না আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য। এবং এই জায়গা থেকেই ভাবমূর্তি নষ্ট করা শুরু হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের। জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এই মবের সংস্কৃতিকে লালন করা। যে কারণে আমরা বাধ্য হচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি হচ্ছে মবক্রেসি। আমরা খুব কষ্টের সাথে দেখি যে এদের আসলে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব কার ছিল? দায়িত্ব ছিলেন এই শান্তির নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূস, যিনি নোবেলটা পেয়েছিলেন শান্তির জন্য। ফলে সেই শান্তিটাকে কায়েম করবার জন্য, শান্তিটাকে, বাংলাদেশের শান্তিটাকে ফিরিয়ে আনবার জন্য তাকে একটি আহ্বান জানানো দরকার ছিল, বারংবার আহ্বান জানানো দরকার ছিল। আজকে না, এখন না, আজ থেকে আরো 1.5 বছর আগের থেকে, যে তোমরা শান্ত হও, আমার উপর আস্থা রাখো, আমাদের অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে যদি জয়যুক্ত করতে হয় তাহলে আইন নিজের হাতে তুলে নিও না, আইনকে নিজের হাতে তুলে নিও না, আইনের শাসনের দেশ ফিরিয়ে নিয়ে আসো। আপনি যখন আইনের শাসনের দেশকে আনবেন না, তখন কিন্তু প্যারাসাইটের মতো কিন্তু, এবং একেবারে মহামারীর মতো কিন্তু টোটাল সিস্টেমটা হলো করাপ্ট হয়ে যাবে। এবং যে পতিত স্বৈরাচারের সময়কার যে রেমন্যান্টস ছিল, যে রেমন্যান্টসগুলো রয়ে গেছে, সেই রেমন্যান্টসগুলো কিন্তু তখন রিসার্সিকেশন হবে, তার পুনর্জীবন হবে, তার পুনর্জীবিত হবে, এবং এটা আরো ভয়ঙ্কর, আরো শক্তিশালী অবস্থা হবে। এবং এটি মনে রাখতে হবে যে শুধু বাংলাদেশে না, বাংলাদেশ ছাড়াও সারা পৃথিবীতে, মিশরের কথা বলেন, টিউনিশিয়ার কথা বলেন, অজস্র উদাহরণ রয়েছে সময়কালে, যেটা তরুণদের বিশাল গণঅভ্যুত্থানের একটা অকাল মৃত্যু ঘটেছে পরবর্তীতে। ফলে আমরা এই জায়গাতে আমরা যেটা মনে করি এখনো সময় আছে, আইনের শাসনের প্রতি হচ্ছে গিয়ে আমাদের যেমন দলগতভাবে ফিরে আসতে হবে,
এবং কোনোভাবে জাস্টিফাইড করা যাবে না কোনো ধরনের আইন শৃঙ্খলার বিচ্যুতিকে, এটি 1 নম্বর কথা। এবং আবারও বলি, সব কথা শেষ কথা বলি যে হচ্ছে কালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতির ক্ষেত্রে সবচেয়ে বড় দায় নিতে হবে এবং সুষ্ঠুভাবে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।